সাইবার অফিস থেকে কল এসেছিল এবং সেখানে কিন্তু তাকেও পরামর্শ দিয়ে হতে হলো, প্লাস স্যারকেও জানালাম যে এই ব্যাপার, যে আমার কাছে তার আধার কার্ড জমা রাখা আছে, প্লাস আমি খাতাও মেনটেন করে রেখে দিয়েছি। বলছে ঠিক আছে, সবই ঠিক আছে, তুমি একটু বুঝে শুনে টাকা ট্রান্সফার করো। যারা আমার কাছ থেকে টাকা পয়সা লেনদেন করে, টাকা পয়সা তোলে বা টাকা পয়সা পাঠায়, সেক্ষেত্রে প্রত্যেকেরই আমার আধার কার্ডের জেরক্স তার সিগনেচার সমেত আমার কাছে জমা রয়েছে, প্লাস এখানে লিখে দেওয়া রয়েছে কি কারণে কি পারপাসে আমি আধার কার্ডটা জমা রেখেছি। টাকা তোলো কি পাঠাও সব ক্ষেত্রেই, বা কোনো ইএমআই পেমেন্ট, সেক্ষেত্রেও আমি খাতা মেনটেন করি। সিস্টেমে সে ব্যবসা করছে, আমার সিস্টেমে আমি ব্যবসা করছি, আমার কাছে পাঠাতে হলে আমার সিস্টেমে আমায় দিতে হবে। তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের হবে। কিভাবে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে সিকিউরভাবে ব্যবসা করতে পারবেন ফুল ডিটেলসে জানাবো, এবং পাশাপাশি কিন্তু কিভাবে ইনি ব্যবসা করছেন প্রত্যেকটা রিটেলারের থেকে যারা টাকা ট্রান্সফার করতে আসছে, কিউআরএ পেমেন্ট করতে আসছে, কাউকে টাকা পাঠাতে আসছে, সেক্ষেত্রে কিন্তু ইনি কিন্তু সম্পূর্ণ নিয়ম কিন্তু বদলে কাজ করছে। মানে প্রত্যেকটা কাস্টমারকে প্রথমে ভেরিফাই করে তারপরেই কিন্তু উনি ট্রানজ্যাকশান করে, যার ফলে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অ্যামাউন্টের কোনো রকম প্রতারণার সাথে কিন্তু জড়িয়ে পড়েনি। তো প্রথমেই কিন্তু স্বাগত। তো আজ থেকে কিন্তু প্রায় 3 বছর কি 3.5 বছর আগে কিন্তু আমারই চ্যানেলে একটা ভিডিও ছিল, অবশ্যই এই ভিডিওর শেষে আমি ডিসপ্লের উপরে সেই ভিডিওটা দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আজ থেকে 3 বছর আগে ইনি যেখানে দাঁড়িয়ে ব্যবসা শুরু করেছিল, আজকের ডেটে দেখতেই পাচ্ছেন বর্তমানে কোথায় এসে পৌঁছেছে। তো সুন্দরভাবে কিন্তু দোকানটাকে কিন্তু সাজিয়ে তুলেছে। যেখানে আগে ছোট্ট একটা জায়গার মধ্যে কাজ করতো, আজকে কিন্তু খোলাখুলি একটা বড় স্পেসের মধ্যে বসে কিন্তু কাজ করছে। তা এই যে একটা ছোট্ট 7-8 ফুটের দোকানের থেকে শুরু করে আজকে এত সুন্দর দোকান বানানোর যে গল্প, সেটাও জানবো। পাশাপাশি যেভাবে সিকিউরভাবে ব্যবসা চলছে, কিভাবে সেটা সম্ভব, আমাদের যারা দেখছে ভিডিওটা, প্রত্যেকটাই দোকানদার দেখছে, তারা কিভাবে করতে পারে, এই বিষয়গুলো কিন্তু আলোচনা করব। তো প্রথমেই নমস্কার, তা কেমন আছো? খুব ভালো আছি। তা এই যে 3 বছর বা 3.5 বছরের যাত্রাটা, তা কেমন ছিল? আমরা একটু গল্পের আকারেই শুনতে চাই। আগে আমি 2 বছর অন্য জায়গায় সার্ভিস করে এসেছি, সেখান থেকে শুরু করে ওই সার্ভিসে যখন করোনায় লকডাউন হলো, লকডাউনের সময় সবারই অবস্থা খারাপ ছিল, তখন স্যালারি সব হাফ হয়ে গেছিলো। সেই সময় থেকে আমি মনে করলাম তাহলে চাকরি ছেড়ে দিয়ে নিজের ব্যবসা করি। নিজেদের দোকান ছিল। তখন ওটা কিসের কাজ করতে? তখন ওটা SVF এ কাজ করতাম, SVF এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, মানে আমাদের যে সিনেমা হলে কাজ করতাম। আচ্ছা আচ্ছা। সেই কাজ ছেড়ে তারপর এই ব্যবসায় শুরু করলাম। প্রথম ব্যবসা, বেশি ইনভেস্টমেন্ট করার মতো অবস্থা ছিল না, সেহেতু ছোট দোকান নিয়ে ফার্স্ট স্টার্ট করলাম। ছোট দোকানে যেরকম হয়, মোটামুটি যেরকম যতটুকু নিজের মতো পেরেছিলাম সাজিয়ে গুছিয়ে নিয়ে করেছিলাম। আর সেটা মনে হয় ব্যবসা শুরুর 1 মাসের মধ্যে ভিডিওটা করেছিলাম না? হ্যাঁ, ব্যবসা শুরুর প্রায় 1 মাস কি 1.5 মাসের মাথাতেই ভিডিও করা হয়েছিল। আচ্ছা, তারপরে ব্যবসা মোটামুটি শুরু করলাম, মাস 2-3 গেল, তারপর আস্তে আস্তে ব্যবসা টুকটাক করে রানিং হতে শুরু করলো। কাস্টমার যখন বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে বাড়ছে, তখন কাস্টমারের ওই দোকানে প্রচণ্ড স্পেসের অসুবিধা হচ্ছিল, আমার নিজেরও জিনিসপত্র রাখতে অসুবিধা হচ্ছিল। আমার শুধু তো সাইবার ক্যাফের ব্যবসা না, এর সাথে সাথে ফ্রেম আছে, আরও বিভিন্ন রকমের প্রিন্টিং আইটেম আছে, সেসব জিনিসপত্রগুলো ডিসপ্লে করতে অসুবিধা হচ্ছিল। এখন সেই কারণেই ওই জায়গাটা ছেড়ে এখন পাশের দোকানে আমার শিফট করতে হলো, যে যাতে বড় জায়গা দিতে পারি, প্লাস কাস্টমারদের দাঁড়াতে বা বসতে কোথাও অসুবিধা না হয়। বিশেষ করে আমার দেখতে হবে যে কাস্টমারের যাতে কোনো অসুবিধা না হয়, যে কাস্টমার যেখানে সুবিধা পাবে বেশি, যেখানে আরামে বসতে পারবে, টাইম স্পেন্ড করতে পারে, সেই জায়গাতেই মানুষ আসবে। একদম একদম। আমার নিজের সুবিধার আগে কাস্টমারের সুবিধাটা দেখতে হবে। সেই কারণে ওই ছোট দোকানটা ছেড়ে এখন বড় দোকানে শিফট করলাম। বড় দোকানে এখন আমার ফ্রেম টেম রাখতেও অসুবিধা হয় না। আগের দোকানটা আগের ভিডিওতে দেখতে পাবে কীরকম ছিল, আর এখনকার দোকানটা এখনকার যে রিসেন্ট ভিডিও হচ্ছে সেই ভিডিওটাই দেখা যাবে কীরকম করা হয়েছে। অলরেডি ওনারা দেখে নিয়েছে ভিডিও। আমি একটা জিনিস জানতে চাইছি, এই যে এত ফ্রেম, মেন ব্যবসাটা কোথা থেকে আসছে? যে ফটোশপের থেকে নাকি সাইবার ক্যাফে থেকে? মেন ব্যবসা আমার সাইবার ক্যাফে থেকে হয়, ফ্রেম থেকে হয়, দুটোই সমান, পাশাপাশি দুটোই চলছে। মানে কোনোটাই বেশি কোনোটাই কম ওরকম না, দুটোই আমার পাশাপাশি 2 রকমই চলছে। সাইবার ক্যাফের ক্ষেত্রে আমার টাকা তোলা, মানি ট্রান্সফার করা, তারপরে এই যে প্রিন্ট আউট করা, জেরক্স করা, প্লাস পাসপোর্ট ফটো, ফর্ম ফিল আপ, বিভিন্ন রকমের সব কিছুই হয়। এর পাশাপাশি ফ্রেমের কাজ ওগুলোও চলছে, তার সাথে কভার, কাপ,
এই যে ইয়ে তোমার কি বলে কুশান প্রিন্টিং এর কাজ, বিভিন্ন রকমের এর পাশাপাশি আমার ফটোগ্রাফির কাজও চলে। ফটোকপিতে কি কি কাজ করা হচ্ছে এমনি? ফটোকপির ক্ষেত্রে পাসপোর্ট ফটো আর ফটোগ্রাফির কাজ চলে, যেটা হচ্ছে ওয়েডিং এর ফটো মটো তোলা, ওয়েডিং, অন্নপ্রাশন, জন্মদিন, রাইস সেরেমনি, তোমার এছাড়াও যা যা হয় ভিডিওগ্রাফিও তো করা হয় না? ফটো ভিডিও অ্যালবাম টোটাল প্যাকেজ করা হয়। ফটো ভিডিও অ্যালবাম মানে হিসাবে বলতে গেলে একটা স্টুডিও টাইপের থেকে শুরু করে সাইবার ক্যাফে মানে টোটাল বিষয়টা কিন্তু হ্যান্ডেল করছে। এর মধ্যে পাশাপাশি বিভিন্ন শোপিস ধরনের যে জিনিসগুলো হয়, বিভিন্ন ফ্রেম বলুন বা বিভিন্ন কাপ মগের উপরে যে ডিজাইনগুলো বা বিভিন্ন ব্যাক কভারের উপরে, মানে সমস্ত কাজ কিন্তু হচ্ছে। এই ব্যবসাটা এমন একটা ব্যবসা কিন্তু এর মধ্যে সমস্ত কিছু ইনপুট করা যায়। তাই এটা যদি অন্য কোনো ব্যবসা হতো এত কিছু ইনপুট করা যেত? অন্য কোনো ব্যবসায় কি করে, একটা ব্যবসা একটা বিজনেসে কটা জিনিস করা যায়। একটা বিজনেস ধর নর্মালি একটা কাঠের ব্যবসা করলে পড়েছে কাঠের জিনিস নিয়ে ব্যবসা করতে হবে, সেখানে আর অন্য কিছু করা যাবে না। একটা কাচের ব্যবসা করলে কাচের জিনিস নিয়েই করতে হবে, সেখানে ভ্যারাইটিস জিনিসপত্র ঢোকানো যাবে না। কিন্তু এই সাইবার ক্যাফের মধ্যেই তুমি একদিকে যেরকম ফটো ভিডিও করছো, অনেকে যেরকম আমি যেরকম ফ্রেম সেল করছি, আমার এরকম অনেকে আছে যে ফ্রেমের জায়গায় এখন মোবাইলও সেল করছে, মোবাইল কভার, মোবাইলের কভার, গ্লাস লাগানো, এগুলোও করছে, পাশাপাশি সাইবার ক্যাফের ব্যবসাও করছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা দেখছেন অবশ্যই বলবো, আপনি যদি ভালো একটা এইপিএস এর আইডি নিতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পাশাপাশি বেস্ট রিচার্জের আইডি যদি নিতে চাইছেন নিতে পারেন, এছাড়াও প্যানের আইডি, এছাড়াও আদার্স অন্যান্য আইডি যেগুলো রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। তো আরেকটা বিষয় জানার ছিল, সেটা হলো এই যে বর্তমানে এত ফ্রড, মানে প্রত্যেকটা দোকানদারই আজকে কিন্তু এই ফ্রডের জন্য জর্জরিত। তা তোমার এখানে কি এখনো পর্যন্ত কোনো রকম ফ্রড ঘটেছে? কোনো কিছু ফ্রড কেস একটা ঘটেছিল, সেটা যে পাঠিয়েছিল তারই মানে পরিচিত যে পুলিশ, কলকাতা পুলিশ থেকে তারপর আমায় ফোন করেছিল যে এরকম আমার অ্যাকাউন্ট থেকে একটা ফ্রড অ্যাকাউন্টে টাকা গেছে। আচ্ছা, সেই ভিডিও আমি করে রেখে দিয়েছিলাম, তখন সেই সময় এখন আর নেই, সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। সে ওরকম ফ্রড কেস ঘটেছিল যে আমার কাছ থেকেও একটা লোক আমার কাছ থেকে টাকা পাঠিয়েছে যে জায়গায়, অন্য একটা দোকান থেকেও সেই একই জায়গায় টাকা পাঠিয়েছে। যে যাকে টাকাটা পাঠিয়েছে সে হচ্ছে ফ্রড ছিল, সেই লোকটা ফ্রড ছিল। সে কিভাবে মানে ফ্রড হলো বুঝলাম না। আমি তো টাকাটা তাকে পাঠিয়েছি, সে ফ্রড হলো হোক গা, তা এক্ষেত্রে আমি জড়ালাম কি করে? মানে আমি জড়ালাম কি করে বলতে, সেই টাকাটা রিকভারি করার জন্য আমার কাছে ফোন এসেছিল যে আমার অ্যাকাউন্ট ডিটেলস নিয়েছে, কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা গেছে, কোন সময় গেছে, কোন অ্যাকাউন্টে পাঠিয়েছে, তার ডিটেলসটা, আমার ডিটেলসটা পুলিশ আমার কাছ থেকে নিয়েছিল। কলকাতা পুলিশ থেকে ডাইরেক্ট বড়বাবু ভিডিও কলে কথা বলেছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, সেই সময় জানালে আমি হয়তো একটা ভিডিও করেও রাখতে পারতাম, জানানো হয়নি। তাই সেই ঘটনার পরে আজকে পর্যন্ত আমি জেনে নিয়েছি অলরেডি যে কত বড় একটা স্টেপ নিয়ে কাজ করছো। তা তুমিও জানাও যারা যারা দেখছে বা যারা যারা দোকানদার রয়েছে এই মুহূর্তে কিভাবে কাজ করতে পারে। অবশ্যই যাদের মানি ট্রান্সফার করা হচ্ছে, মানে যাদেরকে টাকা পাঠানো হচ্ছে বা যাদের দ্বারা টাকা আনানো হচ্ছে নিজের যাদের থেকে নেওয়া হচ্ছে, মানে যাদের থেকে টাকা নেওয়া হচ্ছে, সে কিউআরই হোক বা নাম্বারেই হোক, তাদের কাছ থেকে অবশ্যই একটা আধার কার্ডের জেরক্স পার্মানেন্টলি একটা রেখে দেওয়া দরকার। ওই যে আমি ফাইল করা রয়েছে আমার নিজের আধার কার্ডের জেরক্সের। এখানে তাদের যারা আমার কাছ থেকে টাকা পয়সা লেনদেন করে, টাকা পয়সা তোলে বা টাকা পয়সা পাঠায়, সেক্ষেত্রে প্রত্যেকেরই আমার আধার কার্ডের জেরক্স তার সিগনেচার সমেত আমার কাছে জমা রয়েছে। প্লাস এখানে লিখে দেওয়া রয়েছে কি কারণে কি পারপাসে আমি আধার কার্ডটা জমা রেখেছি। আচ্ছা, সে প্রতিটা আধার কার্ডে সেটা লেখা রয়েছে, প্লাস এর সাথে সাথে খাতাও মেনটেন করা হয়। খাতার মানে খাতাটা বলতে কি যারা আধার দিয়ে টাকা তুলতে এসে আধার দিয়ে না, অবশ্যই না, সব ক্ষেত্রেই টাকা তোলো কি পাঠাও সব ক্ষেত্রেই, বা কোনো ইএমআই পেমেন্ট সেক্ষেত্রেও আমি খাতা মেনটেন করি। মানে ওই ঘটনার পর থেকে এত সিকিউর, তাই তো? ওই ঘটনার পর থেকে বলে না, ওই ঘটনার আগে থেকে আমি করছি। আচ্ছা, তারপরে ওই কেসটা যখন হলো তখন আমি স্যারকে জানালাম, হ্যাঁ আরও সাবধান হতে হলো। প্লাস স্যারকেও জানালাম যে এই ব্যাপার, যে আমার কাছে তার আধার কার্ড জমা রাখা আছে, প্লাস আমি খাতাও মেনটেন করে রেখে দিয়েছি। বলছে ঠিক আছে, সবই ঠিক আছে, তুমি একটু বুঝে শুনে টাকা ট্রান্সফার করবে, এটাই জাস্ট সাবধান করে দিল। হ্যাঁ, সে সাবধান। হ্যাঁ, এমনি কোনো রকম ফ্রিজ হয়েছিল অ্যামাউন্ট? না, অ্যামাউন্ট কিছু ফ্রিজ করেনি, বা ব্যাংক অ্যাকাউন্ট কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, আমি একটা করে আগে এই যে এত লোকের আধার কার্ড, ঠিক আছে, এই দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আধার কার্ড রয়েছে, প্রত্যেকটা জেরক্স কপি নিয়ে রেখেছে এবং কি কারণে নিয়েছে সেটাও লিখিয়েছে। তার নিচে যেহেতু এটা একটা পার্সোনাল ডকুমেন্টস আমি শেয়ার করতে পারছি না, তবে আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন বুঝতেও পারছেন আশা করি। তো ওভারঅল আপনারা বুঝে নিন, প্রত্যেকটা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আধার কার্ড প্রত্যেকটা কাস্টমারের
প্রথমে লেখা রয়েছে যে কি কারণে নেওয়া হলো এবং তার নিচে কিন্তু কাস্টমারকে সই করিয়ে নেওয়া হয়েছে। এবং এই যে কাস্টমার একবার দিয়ে গেছে, কি যতবার আসবে ততবারই দেবে কাস্টমার? একবার। তাহলে কি করে তুমি জানবে যে এই কাস্টমারটা দিয়ে গেছে? সে কি এসে বলে? হ্যাঁ, তাদেরকে বলে দেওয়া হয় যখন সে টাকাটা মানে আধার কার্ডটা দিয়ে টাকাটা পাঠাচ্ছে, যে পরবর্তীকালে সে যদি আসে সে বলবে যে আমার আধার কার্ড জমা দেওয়া আছে। এবার আমার যদি সেটা মাথায় থাকে যে তার আধার কার্ড দেওয়া আছে, তো সেটা তো হয়েই গেল। আর যদি নাও মাথায় থাকে তাহলে আমি আগে চেক করি তার আধার কার্ড আছে কিনা, তার নাম মেলায়। এই প্রশ্নটা আমি করতে গেছিলাম। আচ্ছা, তার নাম মেলায়, তার আধার কার্ডটা থাকলে পরে তবেই আমি পাঠাই, নাহলে আবার বলি যে জমা দিতে হবে, তোমার আধার কার্ড জমা দেওয়া নেই। আচ্ছা আচ্ছা, গুড গুড, খুব সুন্দর কিন্তু প্রসেস। আমি কিন্তু এর আগে লাইভ এসেও জানিয়েছিলাম, অবশ্যই আপনাদের সতর্কের জন্য কিন্তু ভিডিও বানাবো, করে দেখাবো। এরকম কিন্তু ছোট ছোট অনেক বিষয় রয়েছে যেগুলো কিন্তু মেনে আজকের ডেটে কিন্তু ব্যবসা করছে বলে কিন্তু এখন অনেকটা নিরাপদে ব্যবসা করতে পারছে। কিন্তু এই মুহূর্তে প্রতিদিন কোনো না কোনো একটা সাইবার ক্যাফে বা অনলাইনে বিজনেস আলা কিন্তু প্রতিনিয়ত জর্জরিত হয়েছে কোনো না কোনো ফ্রডের মামলাতে, এখনও কিন্তু রয়েছে। আপনারাও অনেকে ভিডিও দেখছেন, প্রত্যেকেও কিন্তু আগের ভিডিওতে জানিয়েছিল যে তাদের ফ্রড হয়েছে, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ রয়েছে, বর্তমানে ফ্রিজ রয়েছে। অনেকে আমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছিল, তাদেরকেও রিপ্লাই দিয়ে জানিয়েছি যে অ্যাডভোকেটের সাথে কথা বলে সমস্যার সমাধান করে নেওয়ার জন্য। তাহলে বুঝতে পারলেন যে এখানে কিন্তু প্রত্যেকটা কাস্টমারের কিন্তু দেখতেই পাচ্ছেন আধার কার্ড এবং তাদের সই কী কারণে জমা নেওয়া হলো উল্লেখ রয়েছে। এবং সেই মুহূর্তে কিন্তু যার থেকে ফ্রডটা হয়েছিল তার ফলে কিন্তু কলকাতা অফিস থেকে কিন্তু সাইবার অফিস থেকে কল এসেছিল এবং সেখানে কিন্তু তাকেও পরামর্শ দিয়েছে যে বুঝে শুনে কাজ করতে। অবশ্যই আমিও কিন্তু আপনাদের জানিয়েছি, বুঝে শুনে বলতে কি বোঝাতে চেয়েছেন যে অ্যামাউন্টগুলো পাঠানো হচ্ছে সেগুলো কি সঠিক জায়গাতে বা চেনা লোককে দিচ্ছেন নাকি অচেনা লোককে দিচ্ছেন, ছোট অ্যামাউন্ট নাকি বড় অ্যামাউন্ট, এই বিষয়গুলোই কিন্তু বুঝে শুনে কাজ করতে হবে। কারণ সমস্যায় পড়লে কিন্তু আপনাকেই দৌড়াতে হবে, আদার্স কেউ কিন্তু দৌড়াবে না। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মেনে কাজ করবেন। আর একটা বিষয়, এটা তো গেল কাস্টমারের ডিটেলস নেওয়া, তাই তো? এগুলো আরেকবার রিপিট করতে যে কী জন্য জমা নেওয়া হচ্ছে, কোন কোন সার্ভিসের জন্য? টোটাল এইপিএস থেকে শুরু করে ইউপিআই ট্রান্সফার, মানি ট্রান্সফার, ইউপিআই উইথড্রল। আচ্ছা, টোটাল সার্ভিসের জন্য, প্লাস যেটা লোন পেমেন্ট হোক বা অন্য কিছুর জন্য হোক, সেই আধার কার্ড মানে অনলাইন করে যে কোনো ট্রানজাকশানের জন্য আধার কার্ড ম্যান্ডেটরি আমার কাছে। তার মানে বুঝতে পারছেন কেওয়াইসিটাকে কতটা ম্যান্ডেটরি দিয়েই কিন্তু কাজ করছে। এখানে একটা কথা কিন্তু বলতেই হয় যে 10টা কাস্টমার এলো, তার মধ্যে হয়তো 2জন বলে কেন আমি আমার আধার কার্ড জমা দিতে যাবো, ওই দোকানে তো লাগছে না। তো সেক্ষেত্রে সেই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করা হয়? সে 10,000 টাকা পাঠাক কি 50,000 টাকা পাঠাক, সেটা আমার কাছে কোনো বিষয় না। সে যদি আধার কার্ড না দিতে পারে আমি তার টাকা পাঠিয়ে দিই না। কি বলা হয় তখন? ডিরেক্ট বারণ করে দেওয়া হয়, ডিরেক্ট বারণ করে দিই যে আধার কার্ড, যে আমার কাছে টাকা পাঠাতে গেলে আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে, নাহলে আমি টাকা পাঠাই না। আমার কাছে সিস্টেম এটা। তো বলে না তখন, তো ওই দোকানে তো পাঠায়, তো নেয় না, এরকম বলে কেউ? হ্যাঁ, ওই দোকান থেকে পাঠায়, ওই দোকানে নেয় না। তার সিস্টেম একরকম, আমার সিস্টেম একদম একদম। তার সিস্টেমে সে ব্যবসা করছে, আমার সিস্টেমে আমি ব্যবসা করছি। আমার কাছে পাঠাতে হলে আমার সিস্টেমে আমায় দিতে হবে, আমার সিস্টেমে আমার কাছে ব্যবসা করতে। এই জোরটাই কিন্তু দরকার। আপনি ব্যবসা করছেন, আপনি সার্ভিস দিচ্ছেন, আপনি যে রুলস রাখবেন সেটাই কিন্তু কাস্টমার মেনে চলবে। আপনি কোনো রুলস রাখবেন না, কাস্টমার মানবে না। তো সেটাই কিন্তু বিষয়, ইনার রুলস রয়েছে। তাই বলে কিন্তু এখানে প্রায় কিন্তু কত হবে এখানে তো আধার কার্ড, একটা আন্দাজ 200-র উপরে। 200 কি 200-র বেশিই হবে যত সম্ভব। এখানে কিন্তু প্রচুর, আমার তো মনে হচ্ছে প্রায় 300-400-র কাছাকাছি কিন্তু আধার কার্ড এখানে জেরক্স কপি রয়েছে। এত কাস্টমার কি বিনা কারণে দিয়ে গেছে? তারা তো পাশের দোকানে যেতে পারতো, তবু কেন? কারণ জানে এই দোকানটায় সঠিক কাজ হয় এবং উনি সঠিক প্রসেসেই কিন্তু কাজটা করছে। তো ভরসা পেয়েছে, হয়তো এর মধ্যে আমি মেনে নিলাম যে 20 জন 30 জন দেয়নি, তারা অন্য দোকানে গিয়ে কাজ করছে, কি যায় আসে? 20 জন 30 জনের থেকে ফ্রড হওয়ার চান্স তার মানে থেকে যেত, কিন্তু এদের থেকে কিন্তু ফ্রড হবে না, এটা মাথায় রাখবেন। এখনো হয়নি বলে কিন্তু সুস্থভাবে ব্যবসা করতে পারছে। এ দেখুন এইপিএস এর রেজিস্টার খাতা দেখতেই পাচ্ছেন, সুন্দরভাবে লিখে রেখেছে কত তারিখে কত টাকা, এইপিএস এর টাকা নাকি ইউপিআই দিয়ে টাকা তুলেছে নাকি কাউকে টাকা পাঠিয়েছে, সেই ডিটেলস, কত টাকা, তার আধারের শেষ 4টে, তার সই, আরও যে ডিটেলসগুলো থাকে রেজিস্টার খাতায় সেগুলো কিন্তু মেনে নিয়ে কাজ করছে। অবশ্যই বলবো রুলস আপনি বানালে তবেই কিন্তু সেই রুলসেই কাজ হবে। আপনি নিয়ম মানবেন না, আপনি ভাববেন আমি রুলস করলে হয়তো কাস্টমার আসবে না, না আসুক। 10টা কাস্টমারে যদি 2টো কাস্টমার না আসে সেক্ষেত্রে কি প্রবলেম আপনার? 8টা কাস্টমারের থেকে যা ইনকাম করবেন আপনি সুস্থভাবে চলতে পারবেন, কোনো রকম ব্যাংক ফিজ বা কোনো রকম সাইবার ক্রাইমে আপনাকে জড়াতে হবে না। সেটা ভালো নয় নাকি আর ওই 2টো কাস্টমারকে টাকা পাঠিয়ে সেই টাকা ফ্রিজ হলে আপনি দৌড়াদৌড়ি করেন? কোনটা ভালো? অবশ্যই নিজেরা বুঝে
ব্যবসা করছেন, আশা করি নিজেরা এইটুকু কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মেন ব্যবসা আমি তো বুঝেই গেলাম যে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি হচ্ছে পাশাপাশি সাইবার ক্যাফে থেকে, তাই তো? আর এই যে ফ্রেমগুলো দেখছি, এই ফ্রেমগুলোর বিষয়ে এই ফ্রেমগুলোর বিষয়ে জানতে, মানে এগুলো কি ওই কাস্টমারের থ্রুই আছে ফটো ভিডিওগ্রাফির থেকে? না না, একদমই না। আমার এখানে তো লোকাল কাস্টমার অনেক আছে, যারা আমায় চেনে জানে, তারা তো অর্ডার দিচ্ছে। এছাড়াও আমার ফেসবুক পেজ আছে, ফেসবুকে পোস্ট করা হয় রেগুলারলি, স্টোরি দেওয়া হয়, সেখান থেকেও অনেক কাস্টমার আছে, সোশ্যাল মিডিয়া বেস। আচ্ছা, ফেসবুক পেজের নামটা একটু? টিএনজে প্রিন্টিং প্রোডাক্টস এন্ড সাইবার ক্যাফে। আচ্ছা, দোকানের যে নাম আছে, ভিডিও শুরুতে ব্যানারে যে নাম দেখেছিলেন সেই নামটাই কিন্তু ফেসবুক পেজে রয়েছে, আপনারা সার্চ করেও দেখে নিতে পারেন। পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন রকমের কাজ করা হয়, বলছি অনলাইনে ফর্ম ফিল আপ সেগুলো তো হয়? সেগুলো হয়। আচ্ছা, তাহলে এই যে দুটো ব্যবসা আমি হিসেবে দুটো ব্যবসায় দেখতে পাচ্ছি, একটা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি, একটা সাইবার ক্যাফে। যখন ওই দিকে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে যাওয়া হয় তখন তো সাইবার ক্যাফে নিশ্চয়ই বন্ধ থাকে। তা সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না? কাস্টমার এসে কিছু বলে না? প্রবলেম হয় না বলতে, কাস্টমারদের যারা রেগুলার কাস্টমার আমার আছে তাদেরকে প্রত্যেককেই বলে দেওয়া হয় যখন আমার এই বিয়ের ডেট থাকবে, যখন ওয়েডিং এর কাজ চলে, তখন আমার দোকান বন্ধ থাকে। তারা জেনেই গেছে ব্যাপারটা এতদিনে, মানে 3.5-4 বছর ধরে ব্যবসা রানিং চলছে, তারা অলরেডি অনেকেই সেই জিনিসটা জেনে গেছে যে যখন বিয়ের ডেট আছে মানে ওর দোকান বন্ধ থাকবে। তারা যদি এমার্জেন্সি কোনো কাজ না থাকে তারা আমার জন্য ওয়েট করে, আমি ওই ওয়েডিং এর কাজ করে আসবো, তারপর তারা আমার দোকানেই আসবে সেই কাজটা করাতে। আচ্ছা, তার মানে বুঝতে পারছেন কাস্টমারের সাথে কিন্তু একটা বড় মেলবন্ধন কিন্তু ব্যবসা করতে করতে হয়েই যায় অবশ্যই। যেরকম আমি কিন্তু যে সার্ভিসগুলো দিই সেই সার্ভিসগুলো কিন্তু নিয়ে কিন্তু এনার সাথে আমার মেলবন্ধন কিন্তু আজ প্রায় 3.5-4 বছরে। তো এইভাবেই কিন্তু ওনার সাথেও কাস্টমারের মেলবন্ধন, তো এইভাবেই কিন্তু ব্যবসা চলে। আর আপনি যা রুলস রাখবেন সেটা মেনে কিন্তু কাস্টমারকে কাজ করতে হবে, এরকমই বাধ্যতামূলক রাখলে তবেই কিন্তু আপনি সিকিউর সেফটিভাবে কাজ করতে পারবেন। তো এই ছোট্ট ভিডিওটা যদি অবশ্যই আপনার ভালো লাগে তাহলে এই নিয়মগুলো আজ থেকে মেনে চলুন। আপনার পাশের দোকান কি করলো, সে কিভাবে ব্যবসা করছে জানার দরকার নেই, আপনি রুলস রাখুন, যার পছন্দ হবে কাজ করবে তার কাজটাই করে দেবেন। আর যে বলবে না ওই পাশের দোকানে যাব, সে যাওয়ার হলে যাক, জানবেন তার কোনো না কোনো প্রবলেম রয়েছে বা খুঁত রয়েছে, তাহলে কিন্তু সেই কাস্টমারের থেকে সমস্যাও আপনার আসতে পারে। এই বিষয়গুলো মেনে অবশ্যই কাজ করবেন। এই মুহূর্তে কিন্তু আমার একটা ভালো রিটেলারের মধ্যে কিন্তু এই দাদা কিন্তু ভালোভাবে কিন্তু কাজ করছে আমার কাছে, এবং প্রতিনিয়ত কিন্তু আপডেট আমি দিতেই থাকি। অবশ্যই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন, আমি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন প্রোডাক্ট থেকে শুরু করে বিভিন্ন ফটো কিন্তু সেখানে শেয়ার করে থাকি। তাই যারা আমাদেরকে ইউটিউবে ফলো করেন অবশ্যই বলবো কিন্তু আপনারা টেলিগ্রামে ফলো করে নিন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে যান, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার পাবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, এছাড়াও ফেসবুক পেজেরও লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকটা জায়গায় কিন্তু অবশ্যই ফলো রাখুন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু আগের ভিডিওটা প্রায় 3 বছরের উপরেই হবে, তাই 3 থেকে 3.5 বছর পরে কিন্তু আমি এসে আবার ভিডিও করে গেলাম। এটা কিন্তু তার নতুন রূপে একটা দোকান। তা একটা কথা আমি লাস্ট শুনে নিতে চাই, তো এখানে বসে এবার কেমন লাগছে? এখানে বসে তো এক্সপিরিয়েন্স আগের থেকে অনেক ভালো। না মানে আমার ভিডিও প্লাস আগের ঘর আর এখানে বসে এখনকার ভিডিও প্লাস আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, কেমন লাগছে? অবশ্যই সবকিছু চেঞ্জ হয়েছে, আগে যেরকম ছিল সেটা তো সবসময় থাকে না, কন্টিনিউয়াসলি টাইম চেঞ্জ হয়। এবার আগে যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা ছোট ছিল, স্পেস কম ছিল। এখন যে জায়গাটায় আছি, এখন গরমেও থাকতে হচ্ছে না আমি দোকানে, যাতে কাস্টমারদের অসুবিধা না হয় সেক্ষেত্রে আমি সেই ব্যবস্থাও করে দিয়েছি। এসি লাগিয়ে ফেলেছে, সেই ব্যবস্থা করা আছে, সেই অবশ্যই এখন তো দোকানে কোনো অসুবিধা হয় না। যাই হোক, খুবই ভালো লাগলো। পরবর্তী সময়ে আরও চাইলে আপনারা যদি চান এই ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু এই ধরনের ভিডিও আপনাদের দিতে থাকবো। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, পরে দেখাচ্ছ না কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।